হাদি ফিরে এসেছেন, কিন্তু মৃত্যুর চেয়ে অনেক বড় এক বাস্তবতা নিয়ে। তিনি দেশে ফিরেছেন এমন এক অবস্থায় যেখানে তাকে কেবল একজন নিহত মানুষ হিসেবে দেখার সুযোগ নেই। মাথায় গুলি লাগা সেই যুবকটি মৃত্যুশয্যায় থাকতেই হয়ে উঠেছিলেন ঐক্যের প্রতীক। দলমত, আদর্শ, বিশ্বাসের বিভাজন ভুলে লাখো মানুষ তার জন্য দোয়া করেছে। কেউ খোদার মিরাকেলের অপেক্ষায় ছিল, কেউ বিশ্বাস করেছিল এই জীবনদান হয়তো বদলে দেবে দেশের মনোজগৎ। কিন্তু হাদির মৃত্যুর ঘোষণার পর খুব দ্রুতই সেই আশা ভেঙে পড়ে, যেন তার লাশটিকেই সবচেয়ে কম দামে বিক্রি করে দেওয়া হলো। হাদির মৃত্যুতে দেশ জুড়ে যে কান্না, ক্ষোভ আর শোক তৈরি হয়েছিল সেটাকে খুব কৌশলে অন্য খাতে প্রবাহিত করা হয়। হাদির জানাজার আগেই শুরু হয়ে যায় অস্থিরতা। আগুন, হামলা, ভাঙচুরে পুরো দেশের মনোযোগ ঘুরে যায় ভিন্ন দিকে। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট সহ একাধিক সাংস্কৃতিক ও সংবাদ মাধ্যমের কার্যালয়ে হামলা হয়। আগুনের ধোঁয়ায় আটকে পড়েন সাংবাদিকরা, আতঙ্কে পড়ে যান সাধারণ মানুষ। ময়মনসিংহে পোড়ানো হয় মানুষ, দূতাবাসে হামলার খবর ছড়িয়ে পড়ে। এই সহিংসতার ঢেউয়ে ধীরে ধীরে আড়ালে চলে যায় মূল প্রশ্নটি: হাদিকে কারা হত্যা করলো, কেন করলো, বিচার হবে কিভাবে? এই জায়গাতেই হাদির মৃত্যু অপ্রাসঙ্গিক হয়ে যেতে শুরু করে। সাংবাদিক জুলকারনাইন সায়ের মন্তব্য করেন, অস্বাভাবিক দ্রুততার সঙ্গে হাদির খুনকে গৌণ করে ফেলা হয়েছে। প্রশ্ন উঠেছে, এটা কি কেবল জনরোষের বহিঃপ্রকাশ, নাকি পরিকল্পিতভাবে হাদিকে ব্যবহার করে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে? হাদিকে কি সচেতনভাবেই একটি বিতর্কিত নেতিবাচক চরিত্রে পরিণত করার চেষ্টা চলছে? প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার দায় সহজেই হাদির অনুসারীদের ঘাড়ে চাপানো হচ্ছে। বলা হচ্ছে, একটি শিরোনামে ক্ষুব্ধ হয়েই তারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কিন্তু এই ব্যাখ্যা টেকে না, কারণ হাদি নিজেই জীবদ্দশায় এই পত্রিকাগুলোর ভূমিকার পক্ষে কথা বলতেন। তিনি বলতেন, যারা প্রথম আলোকে সমালোচনা করে তারা পারলে আরও 10টা প্রথম আলো বানিয়ে দেখাক। জুলাই আন্দোলনের সময় যখন সারা দেশে ইন্টারনেট বন্ধ, তখন এই পত্রিকাগুলো জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। মানুষ সত্য জানার তৃষ্ণায় 12 টাকার কাগজ 100 টাকা দিয়ে কিনেছে। এই বাস্তবতায় ছাত্র জনতা হঠাৎ করে বন্ধুর সম সংবাদ মাধ্যমে আগুন দেবে, এই দাবি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। তাহলে প্রশ্ন আসে, কারা এই সুযোগ নিচ্ছে? ইতিহাস বলছে, প্রথম আলো ও ডেইলি স্টার আওয়ামী লীগের দীর্ঘদিনের অস্বস্তির জায়গা। শেখ হাসিনা নিজে প্রকাশ্যে বলেছেন, গণভবনে তিনি 2টি নির্দিষ্ট পত্রিকা ঢুকতে দেন না। 2018 সালে নির্বাচনের আগে প্রথম আলোর প্রেস বন্ধের চেষ্টা হয়েছিল। জাতীয় সংসদে দাঁড়িয়ে এই পত্রিকাকে জনগণের শত্রু বলা হয়েছিল। মতিউর রহমান ও মাহফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা ছিল দমন নীতির অংশ। এত বছরেও যে কাজ সরাসরি করা যায়নি, তা হঠাৎ করেই সম্ভব হয়ে গেল একটি অরাজক রাতের ভেতর দিয়ে। ফলে সন্দেহ জাগে, এই আগুন কি কেবল ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি পুরনো শত্রুতার সুযোগ সংগ্রহ? এই অস্থিরতার মধ্যে রাজনৈতিক লাভ ক্ষতির হিসাবও সামনে আসে। আওয়ামী লীগ কি চায় অন্তর্বর্তী সরকার দ্রুত ব্যর্থ হোক, যাতে ভবিষ্যতে দর কষাকষির জায়গা তৈরি হয়? অন্যদিকে বিএনপি যখন প্রায় নিশ্চিতভাবে ক্ষমতার পথে এগোচ্ছে, তখন তারেক রহমানের ফেরার আগে দেশে অস্থিতিশীলতা তৈরি কার স্বার্থে? হাদি হত্যায় মির্জা আব্বাসের নাম টেনে এনে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা কি কাকতাল, নাকি পরিকল্পিত বিভ্রান্তি? জামায়াতকে ঘিরেও সন্দেহ ছড়ানো হচ্ছে, কিন্তু তাদের সাম্প্রতিক কৌশলী নীরবতা, প্রশাসনের বিভিন্ন স্তরে শান্ত উপস্থিতি এ ধরনের উন্মত্ত ধ্বংসযজ্ঞের সঙ্গে পুরোপুরি মেলে না। ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরির ঘটনাগুলো বরং সন্দেহ আরও ঘনীভূত করে। ভারতের দিকেও অনেকে তাকাচ্ছেন, কারণ আখেরে ভারত বাংলাদেশে কি করছে স্পষ্ট নয়। এই পুরো জোটের ভেতর সবচেয়ে ভয়াবহ ব্যাখ্যাটি দিয়েছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। তার মতে, ইরাক, লিবিয়া ও সিরিয়াকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার যে আন্তদেশীয় প্রকল্প, সেটি এখন বাংলাদেশে দ্রুত গতিতে বাস্তবায়নের পথে। ওসমান হাদির খুন ও শেখ হাসিনা বিরোধী জনঘৃণাকে ঢাল বানিয়ে এগোচ্ছে উগ্র দক্ষিণপন্থী শক্তি। আরও উদ্বেগজনক অভিযোগ হলো, একটি তথাকথিত বিপ্লবী সরকার গঠনের নীল নকশা বাস্তবায়নের
চেষ্টা চলছে। একজন প্রভাবশালী পত্রিকার সম্পাদক নাকি এই প্রকল্পের কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন। তার নির্দেশে ছাত্রনেতাদের দিকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। শহরের পাড়ায় পাড়ায় বিকল্প নিরাপত্তা কাঠামোর কথা বলা হচ্ছে, যার উদ্দেশ্য রাষ্ট্রীয় বাহিনীকে অকেজো করা। সায়েরের দাবি অনুযায়ী এই গোষ্ঠীর সঙ্গে উগ্রবাদী সংগঠনের গোপন সমঝোতা রয়েছে। গত 1 বছরের বেশি সময়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের লোক বসানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে জনবল তৈরির ঘাঁটি বানানোর চেষ্টাও এর অংশ। একটি রাজনৈতিক দল হয়তো ভাবছে তারা এই খেলায় চালকের আসনে আছে, কিন্তু বাস্তবে তারা নিজেরাই ব্যবহৃত হচ্ছে একটি আরও ভয়ঙ্কর প্রকল্পের খোরাক হিসেবে। এই তথ্যগুলোর কিছু অংশ যদি সত্যি হয়, তাহলে স্পষ্ট বাংলাদেশকে গভীর অন্ধকারের দিকে ঠেলে দেয়া হচ্ছে। হাদিকে কেউ শহীদ বানাচ্ছে, কেউ অপরাধী বানাচ্ছে, কেউ আবার তাকে ব্যবহার করছে ক্ষমতার মই হিসেবে। এই দাবার খেলায় সাধারণ মানুষই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। তাই এখন একটাই পথ, সচেতন থাকা, চোখ কান খোলা রাখা এবং দেশের পক্ষে দাঁড়ানো। নইলে খুব সহজেই আমরাও হয়ে যেতে পারি সেই দাবার গুটি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।